প্রণাম গুরুজি। আমার প্রশ্ন হলো, উত্তরী শ্রী আদি শঙ্করাচার্যের রচিত লেখাটিতে বলা হয়েছে স্ত্রী নাকি নরকের মুখ্য দরজা। নারী রূপে পিশাচিনীর হাত থেকে যারা বেঁচে যায় তারা বুদ্ধিমান হয়। প্রাণীদের জন্য সংকট নারীরাই হয়। তাহলে আমার এইটা প্রশ্ন যে এটা কি সত্যি? একদমই সত্যি। বলো আরেকবার, কি পড়লে তুমি? উত্তরী শ্রী আদি শঙ্করাচার্যের রচিত লেখনীটিতে বলা হয়েছে যে স্ত্রীরাই নরকের মুখ্য দরজা হয়। নারীরূপী পিশাচিনীর হাত থেকে যারা বেঁচে চলে তারা বুদ্ধিমান হয়, আর প্রাণীদের জন্য সংকট নারীই হয়। এইসব কথাগুলো কতটা সত্যি? একদমই ঠিক কথা। এটা বুঝতে হবে এখানে কি বলা হয়েছে। দেখো, প্রথম পর্যায়ে যে কথাগুলো বলা হয়েছে সেখানে ধরে নাও সত্য বলা হয়নি। এই শ্লোক বা কোনো শ্লোকেই সত্য কিন্তু বলা হয় না। উপচার বলা হয়ে থাকে, সমাধান বলা হয়ে থাকে। আর যে সমাধানটা বলা হয়ে থাকে সেটা কোনো ব্যক্তির সমস্যার পার্সপেক্টিভে বলা হয়ে থাকে। তো প্রথমে তোমায় এটা জিজ্ঞেস করতে হবে যে কথাটা কাকে বলা হয়েছে। আচার্য শঙ্কর কার সঙ্গে কথা বলেছিলেন যাকে বলা হয়েছিলেন নারী নরকের দরজা, তোমার সংকট? এই নারী কার সাথে কথা বলছিলেন? আচ্ছা, আচার্য শঙ্কর কত বছর বয়সে মারা গিয়েছিলেন? কত বয়সে তুমি জানো? ওই ধরে নাও 32-এর আশেপাশে। মত পার্থক্য আছে, ধরে নাও 32 কিংবা 30 আর কি। তো ওনার শিষ্যর কত বয়স ছিল যিনি ওনার সাথে সাথে চলতেন? কত বয়স ছিল ওনার? এবার বিষয়টা একটু বোঝা যাচ্ছে। কাকে বলেছিলেন উনি এই কথা? আর এই যে 25-28 বছরের এক ব্যক্তি, তার মন এবং শারীরিক অবস্থা ওই বয়সে কি হওয়া উচিত, তাকে বলেছিলেন কথাটা। বিষয়টা বুঝতে হবে আমাদের। আচার্য বসে কোনো কথা বলছেন আর শিষ্যর মন তখন কোনো নারীতে আসক্ত। আর তিনি তো দেশ জুড়ে ভ্রমণ করতেন, দক্ষিণ থেকে উত্তরে এসেছিলেন, পূর্ব দিকেও গেছিলেন। তো ভ্রমণ করার সময় এটাই হয়ে থাকে যে প্রচুর মানুষের সঙ্গে তাদের আলাপ হয়ে থাকে, আর তাদের অনেক কাজ থাকে, তাদের অনেক তাড়াতাড়ি মুভ করতে হয়। আর বেশিরভাগ কাজ কিন্তু এই শিষ্যদের মাধ্যমেই হয়। আর তারা কি করছে তখন? তারা সেটাই করছে যেটা তাদের বয়স করাচ্ছে। কোনো একটা গ্রামে গিয়ে একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে, তার সঙ্গে গল্প করতে বসেছে। আচার্য খুঁজছে কোথায় গেল। না মানে এটা কি শুধু আমার সাথেই হয় নাকি? ওনার সাথেও হয়েছিল। তিনি জিজ্ঞেস করছেন কোথায়, কেউ বলল আরে ও তো ওখানে বসে আছে। এখানেও কেউ এরকম আছে নাকি? তাই এই সমস্ত সমস্যা থেকে বেরোনোর জন্য সরাসরি বলে দিতে হয় যে নারী নরকের দরজা। তার জন্য এটা বলা হয়েছে যে নারীকে বাসনার দৃষ্টিতে দেখত। নারী নরকের দরজা তার কাছে যে নারীকে শুধুই বাসনার চোখেই দেখে। না হলে তো একজন ব্যক্তি যেমন, ঠিক তেমন একজন মহিলাও। কিন্তু তুমি মহিলাকে মানুষ হিসাবে না দেখে শুধু তার শরীরটাই দেখছো, তার চেতনা দেখছো না, তার ভাবনা দেখছো না। আর শরীরে তুমি বিশেষ করে কি দেখছো? তোমার শুধু তার যৌনাঙ্গে লোভ। তাহলে নরক আর কি হতে পারে যে তুমি একটা চেতনাকে শুধু মাংসর ডেলায় পরিণত করলে? একেই তো নরক বলে। আর নরক সেই ব্যক্তির মধ্যে নেই যাকে নারী বলা হচ্ছে। নরক তোমার দৃষ্টিতে রয়েছে। নরক তোমার দৃষ্টিতে রয়েছে, যেটা তোমায় কোনো চেতনা দেখাতে সাহায্য করছে না, তোমায় শুধু রক্ত মাংসের শরীর দেখাচ্ছে। এটাই হলো নরক। দরজা তো দেখাই যাচ্ছে, কারণ উনি বলেছেন নারী নরকের দরজা। কিন্তু ওই দরজায় কে প্রবেশ করছে সেটা তো জিজ্ঞেস করো। আর নারী যদি দরজা হয় তাহলে সে তো নিজে প্রবেশ করছে না, সে তো দরজা হয়ে গেছে। নারী তো নিজে দরজা হয়ে গেছে নরকের, কিন্তু নিজে ঢুকছে না। তাহলে ওই দরজা দিয়ে ঢুকছে তাকে ভেতরে? নারী নয়, নরই ঢুকছে। তো এই সমস্ত পুরুষ
যারা নরকে ঢোকার জন্য বড় বেশি কাতর, তাদেরকে সম্বোধিত করে বলা হচ্ছে যে ওরে পাগল, নরকের দরজা রয়েছে যেখানে ঢোকার জন্য তোমরা ব্যাকুল। প্রতিটা ক্ষেত্রে তোমার ক্ষতি করছো। প্রথম হলো বিশ্বের অর্ধেক জনসংখ্যা কিন্তু মহিলাই। তুমি দুনিয়ার অর্ধেক জনসংখ্যা থেকে নিজেকে আলাদা করে নিলে। তাদের সাথে তোমার না হবে কোনো বন্ধুত্ব, না হবে কোনো সুসম্পর্ক, কারণ তুমি তো তাদের মানুষ হিসেবেই ধরছো না, তুমি তাদের শরীর হিসাবে ধরছো। শরীরের সাথে আর কি সম্পর্ক হবে? সেক্সুয়াল সম্পর্ক ছাড়া আর কি বা হতে পারে? হ্যাঁ, তুমি কি তার সাথে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবে? তার সাথে বন্ধুত্ব, তার বুদ্ধিমত্তা স্পর্শ করতে পারবে কখনো? কোনো সম্পর্ক তৈরি হবে না। যখনই তাকে দেখবে তুমি, তাকেও তুমি জানোয়ার বানাতে চাইবে আর নিজেও জানোয়ার হতে চাইবে। বলো, নরক আর কাকে বলবে? তো এটাই প্রথম বিষয়ের কথা। এবার আরেকটু গভীরে গিয়ে বোঝো, হয়তো এটা বুঝতে একটু সমস্যা হতে পারে। মন দিয়ে শোনো, ঠিক আছে? নারীর জন্য কিন্তু নরকের দরজা। নারীর মানেটা ঠিক কি? আচার্য যেখান থেকে বলছিলেন সেখানে নারীর অর্থ হল প্রকৃতি। নারীর মানে হল প্রকৃতি। তুমি নিজেকে তো মহিলা বলো, তাই তো? তোমার চেতনা হলো পুরুষ আর তোমার শরীর সেটা হলো নারীর। নর হলো চেতনা, নারী হলো শরীর। আর চেতনা কিন্তু সবারই নর। একজন মহিলার চেতনা সেটাও নর, আর পুরুষের চেতনা সেটাও নর। বুঝতে পারছো কথাটা? আর শরীর সবারই স্ত্রীরূপী, কিন্তু পুরুষের শরীর সেটাও কিন্তু স্ত্রীরই শরীর। শরীর মানেই সেটাকে স্ত্রী বলা হয়, আর চেতনাকে পুরুষ বলা হয়। এর মধ্যে কোনো সমস্যা নেই তো? পুরুষ কিন্তু কোনো ব্যক্তিকে বলা হয় না যে লিঙ্গ বিশেষে কাউকে পুরুষ বলা হলো। আধ্যাত্মে এরকম ভাষা কিন্তু নেই। আধ্যাত্মের যে ভাষা রয়েছে আর জনসাধারণের কথার পার্থক্য আছে। এখানে প্রত্যেকের মধ্যেই নরনারী দুটো রূপই রয়েছে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে 5 জন নারী আছে, 2 জন পুরুষ আছে। তুমি যে কেউ হতে পারো। তুমি ঠিক এই সময় কেউ কেউ নর, কেউ কেউ নারী। যারা চেতনা নিয়ে এখানে বসে রয়েছে তারা সবাই নর, হতে পারে সে লিঙ্গ হিসাবে নারী। যারা পূর্ণ চেতনা এখানে বসে আছে তারা সবাই পুরুষ, হতে পারে দেহ হিসাবে, শরীর হিসাবে তারা নারী। আর যারা এখানে শুধুমাত্র দেহ ভাব নেই উপস্থিত, তারা সবাই স্ত্রী, দেহ হিসাবে, লিঙ্গ হিসাবে পুরুষ হলেও। এটাই আধ্যাত্মবাদের পরিভাষা। আধ্যাত্ম আপনার যে জন্মগত লিঙ্গ আছে তাকে কোনো গুরুত্বই দেয় না। আপনার বাড়িতে ছেলে হয়েছে, আধ্যাত্মবাদ এভাবে দেখে না। আধ্যাত্মবাদ শুধু নরনারী নির্বিশেষে জীবনের কথা বলবে। আর জন্ম তো শুধু নারীরই হয়ে থাকে, পুরুষ তোমাকে হতে হবে। যে মেয়ে হিসেবে জন্মায় সেও একজন নারী, আর যে পুরুষ হিসেবে জন্মায় সেও একজন নারী, কারণ তার ভেতরে তো এখনো চেতনা নেই। আর চেতনা না থাকলে তুমি তো পুরুষ হতেই পারবে না। এটা সংখ্যা যোগ থেকে আসে, পরিভাষা পুরুষ আর প্রকৃতির। পুরুষ তাহলে কে? এই যে পুর, এটা হলো পুর। পুর মানে তাহলে কি? একটা নগর, শহর। এইটা হলো পুর। শরীরকে বলা হয় পুর, এইটা পুর। আর ওই পুরের ভেতরে যে বসে থাকে তাকে বলা হয় পুরুষ। তো আপনি মহিলা হলেও এটাকে কি বলে? এটা হলো পুর, আর তার ভেতরে যে চেতনা রয়েছে সেটা হলো পুরুষ। কিন্তু আমরা শুধু বুঝে থাকি ওই দেহকেন্দ্রিক পরিভাষা। যার লিঙ্গ পুরুষ সে পুরুষ হয়ে গেল। শৌচালয়ে লেখা থাকে না? তো এটা আমাদের শৌচালয়ের পরিভাষা, যে যার লিঙ্গ পুরুষ সে এদিকে চলে আসো, আর যার লিঙ্গ স্ত্রী সে ওদিকে চলে যাও। আধ্যাত্মবাদে শৌচালয়ের মতো পরিভাষা চলে না, সেখানে উচ্চ মার্গের কথা হয়। তো যখন বলা হয় নারী নরকের দরজা, তো তার মানে এর অর্থ হলো এই, যদি শুধু দেহকেন্দ্রিক হই এই জীবন কাটাও তাহলে জীবনটাই নরক। পুরুষকে তো দেহ থেকে বাঁচতেই হবে, কিন্তু স্ত্রীকে আরো বেশি করে শরীর থেকে বাঁচতে হবে। পুরুষকে তো তার নিজের দেহ থেকে বাঁচতেই হবে, কিন্তু স্ত্রীকে তার নিজের দেহ থেকে আরো বেশি বাঁচতে হবে। তার কারণ
দেহই নরকের দরজা, যেখানে বলা হচ্ছে নারী নরকের দরজা, সেটাকে এভাবে পড়তে হবে যে দেহই নরকের দরজা। পুরুষের ক্ষেত্রেও দেহ নরকের দরজা, স্ত্রীর ক্ষেত্রেও দেহ নরকের দরজা। যত বেশি আপনার মনে আপনার শরীরের কথা ঘুরবে, তত বেশি আপনি অন্যের শরীরের কথাই ভাববেন। এটাই জগতের নিয়ম। আপনি যদি আপনার শরীরের পেছনে খুব বেশি সময় দেন, মানে এই সাজছেন, ওই করছেন, স্নান করছেন, তো তত বেশি আপনার ধ্যান কিন্তু অন্যের শরীরের প্রতি। বুঝতে পারছো? হ্যাঁ, তবে যদি তুমি আমায় বলো যে এর বিপরীত হতে পারে না, যে তুমি নিজের দেহের কথা ভাবছো না কিন্তু অন্যের দেহের কথা ভাবছো, এমনটা যে হবে না সেটা বলা যাবে না। কিন্তু এটা হবেই যে আপনি নিজে একটা দেহকেন্দ্রিক জীবনযাপন করছেন, তাহলে অন্য মানুষ আপনার কাছে শরীর মাত্রই, শুধুমাত্র শরীর। দেহই নরকের দ্বার। তুমি তোমার জন্য চেতনার দরজা বন্ধ করে দিয়েছ। দেহকেন্দ্রিক তুমি, যেমন জানোয়াররা শুধু দেহকেন্দ্রিক হয়ে থাকে। তোমার জন্য আমি এখানে বসে আছি, তোমার কাছে আমি কিন্তু কিছু একটা হই। এখন এখানে যদি একটা ভেড়া চলে আসে, একটা বাঘ চলে আসে, যারা শুধুই একটা শরীর হিসাবে বেঁচে রয়েছে, তার কাছে আমি আসলে কি? ওই একটা শরীর। তাহলে আমার মাংস খেলে তার কি চায় আসে? প্রথমে কামড়াবে, তারপর পুরো মাংস খেয়ে নিল, কিন্তু তাতে কি পেল? আদতে কিছুই পেল না সে। এই জন্যই দেহ নরকের দ্বার। মানে একটা ব্যক্তির থেকে তুমি কি কি নিতে পারতে, আর তুমি তার থেকে ঠিক কি নিলে? শুধু শরীর নিলে। আত্মিক উচ্চতায় পৌঁছানোর জন্য যে কোনো ব্যক্তির অনন্ত সম্ভাবনা থাকে, আর তুমি তার থেকে কি নিলে? শুধু শরীর নিলে। নরক তাহলে আর কাকে বলা যেতে পারে? স্বর্গের সমস্ত সম্ভাবনা থেকে তুমি দূরে চলে গেলে, ব্যাস নরকই তোমার রাস্তা। তো এটা একটা বড় অভ্যেস। আর বারবার এটাই বলা হয় যে পুরনো যে কথা, সেগুলো মিসোজিনি, স্ত্রী বিরোধী, ইত্যাদি ইত্যাদি। ধর্মকেই, মানে সম্পূর্ণ ধর্মকেই বলা হয় স্ত্রী বিরোধী। এটা তারাই বলে যারা মানুষকে শুধু স্ত্রী আর পুরুষ হিসাবে দেখে। কাউকে দেখে আপনার প্রথমে এটাই মাথায় আসে যে স্ত্রী না পুরুষ। তো সবার প্রথম সমস্যা হলো আপনার মস্তিষ্কে। আপনি একজন ব্যক্তিকে ব্যক্তি হিসাবে দেখছেন না, শুধু লিঙ্গ হিসাবে দেখছেন। মানে যদি আমি বলি যে ধর্ম স্ত্রী বিরোধী, তো সেখানে তো আমি চেতনার কথা কোনো বলছি না। আমি বলছি দু রকমের লোক আছে, দু বর্গের লোক আছে, আর এই দুই বর্গের মানুষের মধ্যে অধিকাংশ সময় সংঘর্ষ, এই কথাটা খুব চলে আসে। দু ধরনের বর্গ, একটা বর্গ স্ত্রী আর একটা বর্গ পুরুষ। আর ধর্ম যেটা আছে সেটা সবসময় স্ত্রীদের বিদ্বেষ করে আর পুরুষদের তোষণ করে থাকে। বুঝতে পারছো? আধ্যাত্মবাদ এভাবে দেখে না যে এটা নারী না পুরুষ। আধ্যাত্মবাদের সঙ্গে আপনার দেহ বয়সের কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মবাদ শুধু কিসের সঙ্গে যুক্ত? যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো চেতনা। চেতনা দুজনের মধ্যেই রয়েছে, আর শরীর দুজনের আলাদা আলাদা। যেহেতু শরীর দুজনের আলাদা আলাদা, তাই দুজনের চেতনার সামনে তাদের চ্যালেঞ্জ একটু একটু আলাদা, যেহেতু শরীরও অল্প অল্পই আলাদা। স্ত্রীর সামনে এক ধরনের চ্যালেঞ্জ থাকে, পুরুষের সামনে অন্য আরও এক ধরনের চ্যালেঞ্জ থাকে, কিন্তু দুটো মিলিয়ে দুজনের চ্যালেঞ্জ এটাই থাকে যে শরীরে প্রবেশ করতে হবে, স্ত্রীর স্ত্রী শরীরে এবং পুরুষের পুরুষ শরীরে। নারীদের কাছে চ্যালেঞ্জটা তখন আরও বড় হয়ে যায় যখন সমাজ তাদেরকে বলে দেয় যে তোমার দেহ সেটা তোমার বন্ধন নয়, সেটা তোমার সম্পত্তি। এই দেহ তোমার সেটা বন্ধন নয়, এটা হলো তোমার অ্যাসেট, তোমার হাতিয়ার। এটা আপনার দেহ, সেটা না আপনার হাতিয়ার, না আপনার অ্যাসেট, না আপনার পরিচয়। তো যে সমাজ মেয়েদেরকে এই কথাটা বলে, আমার মনে হয় সেই সমাজ হলো পুরুষ প্রধান সমাজ। একজন কামুক পুরুষের স্বার্থসিদ্ধ তো সেখানেই হবে যেখানে সে একজন মহিলাকে বলবে সেজে গুজে আসো।
যাতে করে তুমি আমাদের সামনে আরো কাম উত্তেজক হিসাবে উপস্থিত হতে পারো। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো যে তুমি মনের সঙ্গে একটা খেলা খেলছো? একজন কামুক পুরুষ যে আপনাকে তার বাসনার শিকার বানিয়ে রেখেছে, তার স্বার্থ তো তবেই সিদ্ধ হবে না যখন সে এটা শেখাবে যে তোমার জায়গা ঘরের মধ্যেই। ঘরেই আবদ্ধ থাকো, যাতে যখনই আমি ফিরবো তোমাকে আমি শিকার হিসাবে ব্যবহার করব। সমস্ত শক্তি আমাদের কাছে থাকবে, আর তোমাকে ঘোষণা করা হবে গৃহকর্ত্রী হিসাবে। আচ্ছা, গৃহকর্ত্রী কি করে হলো? ঘর তো তোমার, তাহলে সে কর্ত্রী কি করে? টাকা তোমার হলো, সে গৃহকর্ত্রী কি করে হলো? এই ভুলভাল তকমাগুলো তাকে কেন দিচ্ছ? শুধুমাত্র তাকে রোজ শিকার হিসাবে ব্যবহারের জন্য। আমার কথা মাথায় ঢুকছে? শরীর আপনার অ্যাসেট নয়, শরীর আপনার নিয়তি হতে পারে না। শরীর যাকে না তো সম্পত্তি মনে করুন, না হাতিয়ার। আর এটা খুব হচ্ছে এখন। অতীতে এমনটা হতো যে আপনাকে বলা হতো আপনার শরীর আপনার সম্পত্তি, যেটা আপনাকে খুব সাবধানে রাখতে হবে। ঠিক? তোমার শরীর এমন একটা জিনিস যাকে বাঁচিয়ে রাখো। এটা এমন একটা বিষয় যার প্রতি একজন মানুষেরই শুধু অধিকার থাকবে। এই ধারণাটাই হতো তো। আর এখন দ্বিতীয় ধারণা হয়েছে, আধুনিক, যে তোমার শরীর তোমার হাতিয়ার, এটা দিয়ে তোমার স্বীকার করতে হবে। কারণ ভাই, এখন ফেমিনিজমের মার্কেট চলছে। এতদিন পুরুষ স্বীকার করেছে, তাই আমরা স্বীকার করবো, এবার স্ত্রী হিসাবে স্বীকার করব। কিভাবে স্বীকার করব? এটা শুধু শরীর নাকি, এটা হাতিয়ার, এটা দিয়ে আমরা স্বীকার করব। ঠিক? আর স্বীকার হয়েও যায়। কারণ কামুক পুরুষ সবসময়ই দুর্বল থাকে। যে শুধু কামনার মধ্যেই থাকে তাকে স্বীকার করা খুব সহজ হয়। আর স্ত্রীরা এটা জানে। এই যে সামনে যে দাঁড়িয়ে আছে, সে খুবই কামুক, খুব দুর্বল প্রকৃতির। একটু হাতিয়ার ব্যবহার করলেই এর কাজ হয়ে যাবে। তারপর শুধু নিতে থাকবো ওর থেকে, পোষ্যর মতো চালাতে থাকবো। পুরুষকে পোষ্য বানানো কোনো শক্ত কাজ নয়, কিন্তু তাকে পোষ্য বানিয়ে আপনি কি পাবেন? ও তো এমনি পোষ্য। আপনি কি পাবেন তাতে? তো সম্পত্তি হিসাবে তো নয়ই, হাতিয়ার হিসাবেও শরীরের ব্যবহার কখনো করো না। ওটা শুধুই তোমার ব্যর্থতা। আদতে শরীরকে ব্যবহার করে কিচ্ছু পাবে না তুমি। যদি শরীর আপনার হাতিয়ার হয়ে যায়, তাহলে তো তাকে ছাড়তেই পারবে না, কারণ অস্ত্র তো খুব মূল্যবান জিনিস না, তাকে এত সহজে ছাড়া যায় নাকি? দেখেছো কেউ নিজের বন্দুককে ছেড়ে দেয়? ছাড়তেই পারবে না। এইবার বুঝতে পারছো? পুরনো বন্ধন যত খারাপ ছিল, নারীদের জন্য আধুনিক উন্মুক্ততা আরো খারাপ কিন্তু তার থেকে। আর এটা বড় অদ্ভুত হচ্ছে। আকাশ থেকে পড়ছে, আকাশ কুসুম ভাবছে। অতীতে ছিল শুধু বন্ধন আর বন্ধন, সেটা একটা সমস্যা। আর এবার হলো মিথ্যে স্বাধীনতা, সেটা সমস্যা। আর এই মিথ্যে স্বাধীনতা কিন্তু একটা বড় সমস্যা। মানে তারা স্বাধীনতা চাইছে, আবার সেটার শুধু অপব্যবহার করে যাচ্ছে। তার কারণ এই যে স্বাধীনতা, মানে এই যে মিথ্যে স্বাধীনতা, সেটা আমাদের একটা ভ্রমে রাখছে যে আমরা স্বাধীন। প্রচুর মেয়েরা এখন ভাবে যে তারা স্বাধীন। আরে কিচ্ছু স্বাধীনতা নেই, তারা এখনো পর্যন্ত বন্ধনই আছে। প্রথমে কি ছিল যে তারা বন্ধনে থাকতো, সেটা তারা জানতো, এখন মনে করছে স্বাধীন। এই স্বাধীনতা আরো গভীর বন্ধন। আপনি না তো সেই পুরনোভাবে চলছেন, না এই মিথ্যে ভ্রান্ত মেকি উদারবাদে। আধ্যাত্মবাদ সম্পূর্ণ আলাদা জিনিস, আত্মজ্ঞান সম্পূর্ণ আলাদা জিনিস। না সেটা কনজারভেটিভ, না সেটা লিবারেল।
সেটা আলাদাই কিছু। বুঝতে পারছো এবার? তাহলে আচার্য শঙ্কর খারাপ ব্যক্তি ছিলেন না? সবাই ছিছি থুথু করা শুরু করলো, দেখছো মেয়েদের নিয়ে কত নিচু কথা বলছে। চলো।